আচ্ছা মনে করুন কোনো এক কারণে বিদ্যুৎ দীর্ঘ সময়ের জন্য চলে গেছে, কয়েক মাস পর আসতে পারে বা তার থেকেও বেশি। এ সময় কি ঘটনা ঘটতে পারে? জাপানের একটি শহরে হঠাৎ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ থাকে। জনজীবন একদমই বিপন্ন। বাঁচার তাগিদে মানুষ তখন শহর থেকে গ্রামেই ঠাঁই নেয়। বেঁচে থাকতে মানুষকে নানা পরিস্থিতির মোকাবিলা করতে হয়। দিনের পর দিন বা মাসের পর মাস বিদ্যুৎ না থাকার ফলে কি ঘটতে পারে তা একটি পরিবারের মধ্য দিয়ে দেখানো হয়েছে। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া মুভি সারভাইভাল ফ্যামিলি এর কথা। তো চলুন ঘুরে আসি জাপানের বিদ্যুৎবিহীন এক শহর থেকে। জাপানের রাজধানী টোকিও। এই শহরে বাস করত সুজুকি পরিবার। পরিবারের 4 জন সদস্য রয়েছে, তারা সবাই যার যার কাজে ব্যস্ত। পরিবারের বাবার নাম ইয়োশি, ছেলের নাম কেনজি, মেয়ের নাম ইউই। তারা দুজনেই তাদের ফোন নিয়ে ব্যস্ত। তাদের মায়ের নাম মিৎসুই। তারা সবাই যে যার কাজে ব্যস্ত। পরিবারের এমন অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভর। তাদের বিনোদনের বা সময় কাটানোর মাধ্যম হচ্ছে এই কম্পিউটার, টিভি বা মোবাইল। পরিবারে একে অপরের সাথে সময় কাটানো, কোথাও একসাথে ঘুরতে যাওয়া বা একে অপরের পাশে থেকে আনন্দ উপভোগ করা যায়, তাই পরিবারে একেবারেই নেই। কাছাকাছি থেকেও সবাই যেন আলাদা। প্রযুক্তি আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে ঠিকই, কিন্তু পরিবারে একে অপরের সাথে সময় কাটানো, মন খুলে মেশা, ঘুরতে যাওয়া, গল্পগুজব করা, এই ব্যাপারগুলো দিন দিন আমাদের থেকে কেড়ে নিচ্ছে। আর বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই এই একই অবস্থা। পরের দিন সকালে ইয়োশি ঘুম থেকে উঠে দেখে তার উঠতে অনেক লেট হয়ে গেছে। অ্যালার্ম ক্লকটা সময় মতো বাজেনি। যেহেতু ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে, তাই তার দ্রুত অফিসে যেতে হবে। এখন যে কয়টা বাজে সেটাও সে জানতে পারে না, কারণ পুরো বাড়িতে বিদ্যুৎ নেই। বাড়ির ঘড়িগুলোও বিদ্যুৎ দিয়ে চলে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তাদের আইপিএসগুলোও কাজ করছে না। সবাই অস্থির, মনে হয় রাত থেকেই বিদ্যুৎ ছিল না। যাই হোক, তারা সবাই তাদের যার যার কাজে বেরিয়ে পড়ে। 2 ভাই বোন স্কুলে যাবে আর তাদের বাবা যাবে অফিসে। লিফটের কাছে এসে দেখা যায় সেখানে অনেক মানুষের ভিড়। জানা গেল শুধু তাদের অ্যাপার্টমেন্টেই নয়, বরং পুরো বিল্ডিংয়েই বিদ্যুৎ নেই। তাদের সন্দেহ হয় শুধু কি তাদের বিল্ডিং, নাকি পুরো এলাকাতেই এমন অবস্থা। তাদের আর লিফট দিয়ে নামা হয় না, তাই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নেমে আসতে হয়। এরই মধ্যে ইয়োশির অফিসের জন্য অনেক লেট হয়ে গেছে, তাই দ্রুত তাকে ট্রেন স্টেশনে পৌঁছতে হবে। কিন্তু স্টেশনে এসে দেখা যায় এখানে প্রচুর মানুষ আগে থেকে অপেক্ষা করছে। জানা যায় আজ কোনো ট্রেনই আসতে পারেনি, কারণ বিদ্যুৎ ছাড়া কোনো ট্রেনই চলতে পারে না। বিদ্যুৎ না আসা পর্যন্ত এগুলো কোনোভাবেই চলবে না। কিন্তু ইয়োশিকে অফিস তো যেতে হবে। এজন্য ইয়োশি বাসের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কোনো বাস বা যানবাহন কোনোটাই সে পায় না, কারণ এই শহরের সব গাড়িগুলোই ইলেকট্রিক বা চার্জার গাড়ি। আর কোনো উপায় না দেখে ইয়োশিকে পায়ে হেঁটে অফিসের পথে রওনা দিতে হয়। তবে এত কিছুর পরও কেনজি ঠিকঠাকভাবে স্কুলে যাচ্ছিল, কারণ সে সাইকেলে যাতায়াত করে। কেনজি রাস্তার এরকম অবস্থা দেখে সেখানে থেমে যায়। সে চারপাশটা দেখছিল। এরকম দৃশ্য সে আগে কখনো দেখেনি। ব্যস্ত টোকিও শহরে একেবারেই যানজট নেই। সবাই অস্থির। ধনী থেকে গরিব সকল পর্যায়ের মানুষদেরকে হেঁটে হেঁটেই তাদের কাজে যেতে হচ্ছে। এখানে দেখা যায় কোটি টাকার গাড়ি থাকা সত্ত্বেও কিছু মানুষদের কেনজির উপর হিংসা শুরু হয়। তাদের এমন মনে হয় যদি তার কাছ থেকে সাইকেলটা নিয়ে তারা চালাতে পারত। এটাই হলো পরিস্থিতি। কোটি টাকার গাড়ি থেকেও এখন সাইকেলের মূল্য অনেক বেশি। এদিকে ইয়োশি তার অফিসে চলে আসে। তার আসতে অনেক দেরি হয়েছে, কিন্তু সে একা নয়, অফিসে সবারই একই অবস্থা। অফিসে তো পৌঁছালো, কিন্তু কাজ কি তারা করতে পারবে? কম্পিউটারগুলো তো বিদ্যুতেই চলে। এদিকে আইপিএসগুলো কাজ করছে না। অন্যদিকে মিৎসুই বাইরে বের হলে তার প্রতিবেশীদের সাথে দেখা হয়। তারা কেউই জানে না বিদ্যুৎ কেন নেই। তারা রাতের জন্য বেশি চিন্তিত, তাই সবাই মিলে তারা মোমবাতি কেনার জন্য যায়। তখন মিৎসুইও তাদের সাথে যায়। চার্জার জাতীয় জিনিসগুলো আগেই শেষ, তাই মিৎসুই কিছু মোমবাতি নিয়ে নেয়। সুপার শপগুলোতে প্রচুর ভিড়, তাই মিৎসুইকে বড় এক লাইনে দাঁড়াতে হয়। এদিকে আবার ক্রেডিট কার্ডের মেশিনগুলো কাজ করছে না। যেহেতু বিদ্যুৎ নেই, তাই সবাইকে ক্যাশ টাকা দিতে হবে। এজন্য মিৎসুইকে অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়। অন্যদিকে ইয়োশির অফিসের অবস্থা একেবারেই খারাপ। কোনো কাজ ঠিকমতো করা যাচ্ছে না। কেউ কেউ বলে এটা কোনো স্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে না। বিদ্যুৎ অফিস থেকে এখনও তেমন কিছু জানানো হয়নি। আর সবথেকে অবাক করা ব্যাপার হলো তাদের আইপিএস, জেনারেটর এগুলো কেন কাজ করছে না। যাই হোক, সবাই আশা করছে রাতের ভিতরে হয়তো সব ঠিক হয়ে যাবে। বিদ্যুৎ ছাড়া অফিসে যেহেতু তেমন কোনো কাজ করার নেই, এজন্য অফিসের বস আজকের জন্য সবাইকে ছুটি দিয়ে দেন। রাস্তায় কোনো যানবাহন নেই, হেঁটে হেঁটেই চলতে হচ্ছে। এজন্য ইয়োশি একটি সাইকেল কিনতে চাই, কিন্তু সাইকেলের দাম নাগালের বাইরে। এই দামে এর আগে একটি গাড়ি কেনা যেত। বোঝা যায় সবাই ওই সময়ের সুযোগ বা ফায়দা নিচ্ছে। কিছু করার নেই, ইয়োশি একটি সাইকেল কিনে নেয়। রাতেও আর বিদ্যুৎ আসে না। পুরো বাসায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। এই আলোতে সবাই রাতের খাবারটা খেয়ে নেয়। ট্যাবে পানি নেই,
ট্যাঙ্কে যতটুকু পানি ছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। মনে হয় কাল তাদের পানি কিনে আনতে হবে। সবাই যার যার রুমে বসেছিল, আজ তাদের তেমন কোনো কাজ নেই। তাদের ফোন, ল্যাপটপ, টিভি সবকিছুই তো বন্ধ। রাতের আকাশে চাঁদ উঠেছে, ব্যালকনিতে দাঁড়িয়ে সবাই সেই চাঁদ দেখে। এরকম সময় তারা আগে কখনো কাটায়নি। ব্যালকনিতে একসাথে দাঁড়িয়ে তারা একে অপরের সাথে গল্প করে। 2 দিন এভাবেই পার হয়। আজ 3য় দিন। বিদ্যুৎ নেই, অবস্থা একদমই খারাপ। ওয়াশিং মেশিন, ক্লিনার সবকিছুই বন্ধ। স্কুলগুলোতে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, কোনো ছাত্রছাত্রীও ঠিকমতো আসছে না। এদিকে অফিসে জানানো হয় বিদ্যুৎ না আসা পর্যন্ত অফিসের কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। তাই সকলকে বিদ্যুৎ আসার পরে অফিসে আসতে বলা হয়। ইওসি তার বসকে বলে এই সময়টাতে তারা কি তাদের বেতন পাবে। তার বস বলেন যেহেতু অফিস এখন পুরোপুরি অচল, তাহলে তাদের বেতন তিনি কিভাবে দিবেন। এসব শুনে ইওসি অনেক চিন্তায় পড়ে যায়। অফিস থেকে ফেরার সময় ইওসি দেখে তাদের বস তার পরিবার সহ কোনো এক জায়গায় যাচ্ছে। ইওসি জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। তার বস বলেন যেহেতু শহরে পানি সংকট দেখা দিয়েছে আর বিদ্যুৎ না থাকায় শহর অচল হতে চলেছে, তাই তারা গ্রামের দিকেই যাচ্ছে। গ্রামের পুকুর থেকে তাদের পানির অভাব মিটে যাবে আর ওই দিকের পরিবেশটাও ঠান্ডা। ইওসি ভাবে তাদেরও এমনটি করা উচিত, গ্রামে গেলেই ভালো হয়। এদিকে ইওসির স্ত্রী পানি আনার জন্য যায়। ওয়াটার ট্যাঙ্কের কাছে এসে দেখে সেখানে অনেক মানুষের ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও লাভ হয় না। ট্যাঙ্কের পানি প্রায় শেষের দিকে, যতটুকু আছে তা ট্যাঙ্ক কর্তৃপক্ষের জন্য রাখতে হবে। এদিকে ইওসি দ্রুত ব্যাংকে আসে। ক্রেডিট কার্ড চলবে না, তাই নগদ টাকা তুলতে হবে, কিন্তু ব্যাংকেও অনেক ভিড়। এই ভিড়ের ধাক্কায় ইওসি আহত হয়ে পড়ে। 7 দিন পার হয়ে গেছে। দোকানপাট, স্কুল, কলেজ সবকিছুই বন্ধ। সকল কলকারখানা, অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার সবাই আলোচনায় বসেছে। বিদ্যুৎ অফিসে গিয়ে তারা জানতে পারে 7 দিন আগে জাতীয় গ্রিড সহ সবকটি গ্রিডে কি জানি হয়েছে, যে কারণে বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা সকল চেষ্টাই করছে, কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না। তবে গবেষক দল বিষয়টা নিয়ে কাজ করছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে তো আর শহরে থাকা যায় না। তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামে চলে যাবে। একে একে অনেকেই গ্রামের বাসায় চলে যাচ্ছে। এই সময়টাতে কেঞ্জিদের অ্যাপার্টমেন্টের এক বৃদ্ধা মারা যায়। তার অনেক বয়স হয়েছিল। এত গরম সহ্য করতে না পেরে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। এসব ভেবে ইওসিরা সিদ্ধান্ত নেয় তারাও গ্রামে চলে যাবে। তাদের গ্রামের বাড়িতে শুধু ইওসির বাবাই বেঁচে আছেন। তারা 7 বছর পর তাদের গ্রামের বাড়িতে যাবে। ভোরের দিকে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কেঞ্জি তার প্রিয় মোবাইলটি তার সাথে নিয়েছে। তারা সবাই সাইকেলে করে যাত্রা শুরু করে। রাস্তায় অনেককেই সাইকেলে দেখা যায়। কেঞ্জিদের পানি কেনার প্রয়োজন, কিন্তু রাস্তার সব দোকানগুলোতে জিনিসপত্রের দাম অনেক বেশি। আসলে সবাই সময়ের সুযোগ নিচ্ছে। তারা একটি দোকানে আসে। দরদাম করে তারা কয়েকটি পানির বোতল আর খাবার কিনে নেয়। এগুলো খেয়ে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। তারা একটি হোটেলে আসে। আজকের রাতটা এখানেই থাকতে হবে, কিন্তু এখানেও সেই একই অবস্থা। সবাই সময়ের সুযোগ নিচ্ছে। 1 রাত থাকার জন্য তাদের কাছে অনেক বেশি চার্জ করা হয়। যেহেতু উপায় নেই, তাই তারা রাজি হয়। রাতের খাবারের সময় তারা আলোচনা করে তারা কি তাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাবে নাকি অন্য কোনো ব্যবস্থা করবে। তাদের এখানে থাকাও তো বিপজ্জনক। দোকানপাট বন্ধ, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। তাছাড়া এগুলোও তো একসময় শেষ হয়ে যাবে, তখন কি হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবে হোক তারা গ্রামে যাবে। পরের দিন সকালে কেঞ্জি আর তার বোন দোকান থেকে একটি ম্যাপ নিয়ে নেয়। আর এইদিকে তাদের মা বাবা একটি মুদি দোকানে আসে। সেখানে কিছু দামি অ্যালকোহল বিক্রি করে তারা কিছু চাল ডাল কিনে নেয়। এরপর তারা তাদের যাত্রা শুরু করে। তারা ম্যাপের সাথে মিলিয়ে রাস্তা চলছিল। কয়েক ঘন্টা সাইকেল চালানোর পর তারা একটি হাইওয়ে খুঁজে পায়। সেখানে একসাথে অনেক মানুষ যাতায়াত করছে। তারা সবাই যার যার গ্রামে যাবে। কেঞ্জিরা এক জায়গায় এসে বিশ্রাম নেয়। এখানে তারা আজকের রাতটা পার করবে। এ সময় তাদের কাছে পানি দেখে অন্য আরেকটি পরিবার সেই পানিগুলো কিনে নিতে চায়। তারা অনেক টাকা অফার করে, কিন্তু কেঞ্জিরা রাজি নয়। টাকার চেয়েও এখন পানির মূল্য অনেক বেশি। তারা খাবার খেয়ে রাতে ঘুমাতে যায়। সেখানে অনেক ঠান্ডা, কিন্তু কি আর করার, কষ্ট করতে হবে। এ সময় আবার তাদের কিছু পানির বোতল চুরি হয়ে যায়। কেঞ্জি তার পিছু নিয়েছিল, কিন্তু এসে দেখে লোকটি তার বাচ্চার জন্য পানি চুরি করেছে। কেঞ্জির মায়া হয়, সে তাকে কিছু না বলে চলে যায়। 16 দিন পার হয়ে গেছে। তারা একটি নদীর কিনারায় এসে বিশ্রাম নিচ্ছিল। কিছু খাবার তাদের কাছে আছে, কিন্তু পানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর কোনো উপায় না দেখে ইওসি তখন নদীর ময়লা পানি পান করতে শুরু করে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। এক পর্যায়ে হঠাৎ বৃষ্টি নামে, সাথে প্রচণ্ড বাতাস বইছিল। তাই তারা রাস্তার পাশে সাইকেলগুলো রেখে একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি শেষে দেখা যায় তাদের জিনিসপত্রগুলো এলোমেলো। অনেক জিনিস তো ভেঙে গিয়েছে, একটি সাইকেলও নষ্ট হয়ে গিয়েছে। তাদের খাবারগুলোও নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড়গুলি কাদামাখা। এদিকে আবার ইওসি অসুস্থ হয়ে পড়েছে। নদীর ময়লা পানি খাওয়ার জন্য তার এই অবস্থা।
এজন্য কেঞ্জি তার বোনকে নিয়ে একটি দোকানে আসে। কিছু ঔষধ আর প্রয়োজনীয় কিছু জিনিস তারা নিয়ে নেয়। তবে খাবারের জন্য তারা কিছু পায় না। উপায় না দেখে শেষমেশ তাদের বিড়ালের খাবার নিতে হয়। অন্তত এটা দিয়ে তারা ক্ষুধা মেটাতে পারবে। এসব নিয়ে তারা তাদের মা বাবার কাছে ফিরে আসে। এদিকে কেঞ্জি তার ফোনের ব্যাক কভার কেটে সাইকেলের টায়ার সারিয়ে নেয়। এরপর সবাই মিলে আবার তাদের যাত্রা শুরু করে। আজ 43তম দিন। কেঞ্জিরা একটা বাজারের কাছে আসে। সেখানে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। নদীর বিভিন্ন প্রজাতির মাছ সেখানে রান্না করা হয়েছে। মানুষ এগুলো খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। তারা খুশি মনে লাইনে দাঁড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, তাদের সময় আসতে আসতে সব খাবার শেষ হয়ে যায়। কেঞ্জির বাবা দোকানের এই লোককে অনেক অনুরোধ করে তার পা পর্যন্ত ধরে কিছু মাছ রান্না করে দেওয়ার জন্য। কিন্তু আজকের জন্য যা রান্না হয়েছিল তা সব শেষ হয়ে গেছে। তাই লোকটার এখন আর কিছু করার নেই। এভাবেই কোনোভাবে পার হয়ে যায় 67 দিন। তাদের ভালো খাবারের প্রয়োজন। তারা একটি ক্ষেতের কাছে এসে বসে। ক্ষুধার জ্বালায় তারা সবাই একেবারে ক্লান্ত। ক্ষুধার জ্বালায় ইয়োসি সেখানে থাকা পোকামাকড়ই খেতে যায়। এ সময় হঠাৎ তারা দেখতে পায় সেখানে একটি শূকর রয়েছে। তাই তারা সবাই মিলে তখন দ্রুত সেই শূকরটাকে ধরার চেষ্টা করে। অনেক চেষ্টা করে তারা সেই শূকরটাকে মারতে পারে, কিন্তু সেটিকে তারা কাটতে পারছিল না। তারা সেই শূকরটি থেকে মাংস বের করতে পারছিল না। এ সময় ওখানে এক বৃদ্ধ লোক আসে। তিনি মাংস কাটার কাজটা করে দেন, তবে তাকেও কিছু মাংস দিতে হবে। এই লোকটি ছিলেন একজন কৃষক। সামনেই তার বাসা রয়েছে। তিনি কেঞ্জিদের বাসায় নিয়ে আসেন। বাসায় এসে টিউবওয়েল দেখে পানি খাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে পড়ে। প্রায় 2 মাস পর তারা মিঠা পানি খেতে পারছে। এরপর তাদেরকে খেতে দেওয়া হয়। তারা অনেক তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। যেহেতু বিদ্যুৎ নেই, তাই মাংসগুলো সংরক্ষণের জন্য ফ্রিজের বিকল্প ব্যবস্থা করতে হবে। এজন্য তারা সবাই মিলে শূকরের মাংসগুলি লবণ আর মশলা দিয়ে মেখে সংরক্ষণ করে। এখানে বেশ কিছুদিন কাটানোর পর তারা গ্রামে যাওয়ার জন্য রেডি হয়। এ সময় বৃদ্ধ লোকটি এসে তাদের কিছু খাবার দিয়ে দেয়। এগুলো নিয়ে তারা আবার তাদের যাত্রা শুরু করে। ধীরে ধীরে তারা গ্রামের কাছাকাছি চলে আসছে। 3 দিন এভাবে পথ চলার পর তারা একটি নদীর কাছে চলে আসে। কিন্তু নদীর উপর কোনো ব্রিজ বা এরকম জাতীয় কিছু ছিল না যে তারা নদীটা পার হতে পারবে। নদীর ওপারেই তাদের গ্রামের পথ। তারা একটি ভেলা বানানোর চেষ্টা করে। কিছু কাঠ, লতা পাতা, ব্যাগ এগুলো দিয়ে তারা ভেলাটা বানায়। এই ভেলাই করে তারা নদীটা পার করতে থাকে। তারা নদীর এপারে চলে আসে, কিন্তু নদীর ওপারে তাদের সাইকেলগুলো রয়েছে। সেগুলো নিয়ে আসতে হবে। এজন্য ইয়োসি কেঞ্জিকে নিয়ে আবারও ওপারে যায়। এ সময় আবার প্রচণ্ড বৃষ্টি আর স্রোতে তাদের ভেলাটি ভেঙে যায়। এর মধ্যেই ইয়োসি সেখানে ডুবে যায়। যদিও সে সাঁতার পারত, কিন্তু নদীতে তাকে খুঁজে পাওয়া যায় না। বৃষ্টি থামলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়। কেঞ্জি শুধু তার বাবার পথ চলাটাই খুঁজে পায়। হয়তো তার বাবা পানিতে ডুবেই মারা গিয়েছে। তাদের পরিবারের সাথে এমনটা হবে তারা কখনোই ভাবতে পারেনি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারা এগোতে থাকে। আজকে 94তম দিন। তারা রেল লাইন ধরে হাঁটছিল। এ সময় হঠাৎ তাদের উপর কিছু কুকুর হামলা করে। আসলে তাদের ব্যাগে খাবার ছিল। এই খাবারের গন্ধে মূলত এতগুলো কুকুর তাদের পিছু নিয়েছে। কেঞ্জির মায়ের সময় নিচে পড়ে যায়। এতে করে তার পা ভেঙে গিয়েছিল। তার ছেলেমেয়েরা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এ সময় সেখানে একটি ট্রেন চলে আসে, আর এই ট্রেনগুলো কয়লা দিয়েই চলে। এরপর ট্রেনে করে তারা গ্রামের দিকে যেতে থাকে। এদিকে দেখা যায় ইয়োসি নদীর এক পাশে পড়ে আছে। একটু পর সে উঠে হাঁটতে শুরু করে। একটা ক্ষেতের কাছে এসে সে বসে পড়ে। এই ক্ষেতের পাশ দিয়েই ওই ট্রেনটি যাচ্ছিল। ইয়োসি ট্রেনটিকে দেখে তার কাছে থাকা মশালটি জ্বালিয়ে ধরে। দূর থেকে কেঞ্জির মা সেটাকে দেখতে পাই। দ্রুত ট্রেনটিকে থামিয়ে নেওয়া হয়। কেঞ্জিরা তার বাবাকে ট্রেনে নিয়ে আসে। পুরো পরিবার আবার একসাথে হয়। 108 দিন পর অবশেষে কেঞ্জিরা তাদের গ্রামের বাড়ি চলে আসে। কেঞ্জির দাদা নদীর ধারে মাছ ধরছিল। তার দেখা পেয়ে তারা সবাই আনন্দিত। কেটে যায় 2 বছর 126 দিন। তারা সবাই এখন গ্রামের বাসিন্দা। তারা এখন সবগুলো কাজই করতে পারে। তারা গ্রামে খুব শান্তিতে বসবাস করছে। একদিন ভোরবেলা মাইকের শব্দে ইয়োসির ঘুম ভেঙে যায়। তারা সবাই বাসার বাইরে বেরিয়ে আসে। আশেপাশের লাইটগুলো ধীরে ধীরে জ্বলে ওঠে। মনে হয় বিদ্যুৎ ফিরে এসেছে। অবশেষে দীর্ঘ 2.5 বছর পর বিদ্যুৎ ফিরে এসেছে। পুরো টোকিও শহর আবার সচল হয়। শহর যেন আবার তার প্রাণ ফিরে পায়। সুজুকি পরিবার আবার তাদের শহরের জীবনে চলে আসে। তবে তারা এখন আর প্রযুক্তি নির্ভর নয়। তারা এখন একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এই বিদ্যুৎ পুরো জীবনকে থমকে দিয়ে শিখিয়ে দিয়েছে কিভাবে প্রতিকূল পরিবেশে একসাথে থাকতে হয়। পরিবারের প্রতি ভালোবাসাটা কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আমাদের জীবন ততই বিপর্যয়ের দিকে যাচ্ছে। বর্তমানে প্রযুক্তি আমাদের একেবারে গ্রাস করে ফেলেছে। আমাদের উচিত এই প্রযুক্তি নির্ভর জীবন থেকে বেরিয়ে আসা। ভালো থাকবেন সবাই।